আমি একটু সেলুনে যাব, তুমি কি ওখানে গিয়ে বসে থাকবে? বেড়াতে এসেও কি ঝগড়া করবে? নিজের রাগকে কন্ট্রোল করলাম, তারপর তার দিকে তাকিয়ে একটু হাসি দিয়ে বললাম, এতদিনের অভ্যাস তো, তাই চেঞ্জ করতে একটু সময় লাগছে। তারপর তাকে অনেক বুঝিয়ে আমি রুম থেকে বের হয়ে গেলাম। রাস্তা দিয়ে হাঁটছি, লোকজন তেমন দেখা যাচ্ছে না। আমি বুদ্ধি করে সি পয়েন্ট থেকে একটু ভিতরের দিকে রুম নিয়েছি, কারণ একটাই, নিরিবিলি পরিবেশে ওকে করতে চাই। সমুদ্রের কাছাকাছি হোটেলগুলোতে লোকজনের আনাগোনা থাকে বেশি, তাই ওখানে ওকে হত্যা করতে আমার অনেক বেগ পোহাতে হবে। আর এখন রুম থেকে বের হয়ে গেছি, কারণ ওর সামনে বেশিক্ষণ থাকলে আমি মায়ায় পড়ে যাব। হাজার হোক, আল্লাহ রসুল সাক্ষী রেখে বিয়ে করেছিলাম, একটু মায়া তো কাজ করবেই। আমার দুটো বন্ধুকে আসতে বলেছিলাম, মেসেঞ্জারে মেসেজ করে হোটেলের ঠিকানা ওদের দিয়ে দিয়েছি। ওরা এখনো এসে পৌঁছায়নি, তাই ওদের সাথে দেখা করার জন্য রাস্তায় এসে হাঁটছি। মোবাইলটা বের করে ওদেরকে কল দিলাম, রিং হচ্ছে, কিন্তু ওরা এখনো রিসিভ করছে না। হাঁটতে হাঁটতে একটা নির্মাতব্য বিল্ডিং এর নিচে বাউন্ডারির উপরে এসে বসলাম। ভাবতে লাগলাম ইভার কথা, কেন তাকে আমি মেরে ফেলতে চাই সেই কথা। অনেকগুলো কারণ আছে, তার মধ্যে দু একটা কারণ আমার মনে হতে লাগলো, বিশেষ করে আমার মায়ের সাথে তার ঝগড়ার কথাগুলো। অনেক আশা করে তাকে আমি বিয়ে করেছিলাম, ভেবেছিলাম আমার বাবার সাথে যেহেতু আমার মা সুখ পায়নি, অন্তত আমার বউয়ের হাতে আমার মা সুখ পাবে, কিন্তু হলো উল্টো। একদিন আমি অফিস থেকে এসে দেখি মার সাথে ইভা ঝগড়া করছে। আমি দরজা খুলে ঢোকার সাথে সাথে মা আমাকে জড়িয়ে ধরে বলল, বাবা, তোর বউ সারাক্ষণ আমার সাথে ঝগড়া করে। ইভা বলল, ঝগড়া আমি করি না আপনি করেন? আমি খেতে বসলেই আপনি উকি মারেন, বেশি খাচ্ছি কিনা সেটা দেখেন, শরীর খারাপ করলে একটু শুয়ে থাকলে সেখানে গিয়েও আপনি ঘ্যান ঘ্যান করেন। আমার ছেলের সংসারের ক্ষতি হোক সেটাকে আমি মেনে নিব? সংসারটা শুধু আপনার ছেলের একার না, আমারও। আমার সংসারটা আমাকে গুছিয়ে নিতে দিন। আপনার বয়স হয়েছে, এখন আপনি নামাজ কালাম পড়ে সময় পার করুন। দেখেছিস তোর বউ কথায় কথায় আমাকে বুড়ি বলেই ডাকে। ও কি ওর মাকে বুড়ি ডাকতো? ঝগড়া করছে আমি, এখানে আমার মা বাবাকে টেনে আনছেন কেন? আমি চেঁচিয়ে বললাম, চুপ করো ইভা, দিন দিন তোমার সাহস বেড়ে যাচ্ছে। তুমি কোন সাহসে আমার মায়ের মুখোমুখি তর্ক করো? আমার কথা শুনে ইভা বলল, তুমি শুধু আমার দোষ দেখো, তোমার মায়ের দোষ দেখো না। পৃথিবীতে একটাই নিয়ম, ছেলেরা সবসময় মা বাবার দোষ দেখে না, বউয়ের দোষটাই দেখে। এই বিল্ডিং এ তো উনার মতো আরো অনেকগুলো বয়স্ক মহিলা আছেন, কই উনারা তো উনাদের ছেলেদের বউদের সাথে ঝগড়া করেন না? উনি কেন সারাক্ষণ আমার পেছনে লেগে থাকে? দেখো ইভা, আমাকে হাত তুলতে বাধ্য করো না। আমার মেজাজ সেদিনই খারাপ হয়ে গিয়েছিল। এর কিছুদিন পরের ঘটনা, আমি আর ইভা শুয়েছিলাম, হঠাৎ মায়ের রুম থেকে সজোরে শব্দ হলো। আমি আর ইভা শোয়া থেকে উঠে দৌড়ে মায়ের রুমের দিকে গেলাম। মায়ের রুমে এসে দেখি মা খাট থেকে নিচে পড়ে গেছে, উনি জ্ঞান হারিয়ে ফেলেছে। সাথে সাথে ইভা আর আমি দুজনে উনাকে ধরাধরি করে খাটের উপর তুললাম। ইভা কেঁদে কেঁদে বলল, মায়ের কি হলো? উনি কথা বলছেন না কেন? মুন্না, তুমি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স কল করো। আমি সাথে সাথেই পকেট থেকে মোবাইলটা বের করে অ্যাম্বুলেন্সকে ফোন করলাম। মাকে হসপিটালে নিয়ে এসেছি, একটা সিটের উপরে শুয়ে রেখেছি। একজন মহিলা ডাক্তার মায়ের সবকিছু চেক আপ করে বললেন, শি ইজ ডেথ। সাথে সাথে ইভা আর আমি কান্নায় ভেঙে পড়লাম। ইভা খুব কাঁদছে, মনে হয় ওর মা মারা গেলেও ওভাবে কাঁদতো না। ওর দিকে তাকিয়ে মনে মনে ভাবলাম, তোর কারণেই আমার মা মরেছে, আর এখন তুই মায়া কান্না দেখাচ্ছিস। ভাঙা দেওয়ালের উপর বসে থাকতে থাকতে বিরক্ত লাগছে। সাইফুল